সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হাসাকার ওই ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। হামলার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘাঁটির প্রধান ফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। তবে মার্কিন ঘাঁটিতে এই হামলার সঙ্গে ইরান সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক ডজন ঘাঁটি রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনীর শনিবারের হামলার পর তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় না বসলে ইরানের জনগণের উচিত সরকারকে সরিয়ে দেয়া। তবে তিনি এই সংকট সমাধানে কূটনীতিতে এখনও আগ্রহী। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ফক্স নিউজকে বলেন, যদি ইরান সরকার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে রাজি না হয় তাহলে ইরানিদের কয়েক দশক ধরে দমনকারী এই সহিংস সরকারের ক্ষমতা কেড়ে নেয়ার অধিকার জনগণের থাকা উচিত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ইরানে 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ইরানে ইসরায়েলের হামলার সরাসরি যুক্ত হয়। যদিও মার্কিন শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়। তবে রবিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প ইরানের সরকার কেন বদল হবে না সেই প্রশ্ন তোলেন। তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আরেক দফা হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী। জবাবে ইরানও নতুন করে হামলা শুরু করেছে। 11 দিনের সংঘাতে ইরানে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ বন্ধের পরিকল্পনা করছে তেল আবিব। এ বিষয়ে আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এবার দিনের আলোতেও ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত ইসরায়েল। সোমবার ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন। হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানায়, এই হামলায় কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি এমন কৌশল ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। ইরানের দাবি, ইসরায়েলের সাফা, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসান এই 5টি জায়গায় রকেট হামলা চালানো হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার কাছেই হামলা চালিয়েছে তেল আবিব। তেহরানের কুখ্যাত এডিন কারাগারেও বিমান হামলা চালায় ইসরায়েল। আইডিএফ দাবি করেছে, এই হামলায় আইআরজিসির বহু সদস্য নিহত হয়েছে। পরে ইসরায়েলের হামলায় আইআরজিসির 10 সদস্য নিহতের তথ্য নিশ্চিত করে ইরানি গণমাধ্যম। সোমবার তেহরানের বাসিজ সদর দফতর, আলবোর্জ কর্পস, অভ্যন্তরীণ গোয়েন্দা এবং সাধারণ নিরাপত্তা পুলিশকে লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। শুধু তাই নয়, ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের 6টি বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ এলাকায় সামরিক অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়। এরই মধ্যে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আমির হাতামি। এদিকে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট মজলিসে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিল তৈরির কাজও শুরু হয়েছে। IAEA এর সঙ্গে ANPT চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং IAEA কে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। সৃষ্টি ঘটক, 71।
ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন। এদিকে ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন, রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের প্ল্যানারি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় মিত্রদের প্রতি মস্কোর প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের উস্কানিদাতা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রুশ ফেডারেশনের প্রায় 20 লাখ মানুষ বর্তমানে ইসরায়েলে বসবাস করেন। অন্যদিকে রাশিয়ার জনসংখ্যার প্রায় 15% ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং মস্কো ইসলামিক সহযোগিতা সংস্থার একজন পর্যবেক্ষক সদস্য। এসব কারণে রাশিয়া দীর্ঘ দশক ধরে মধ্যপ্রাচ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে ইরান। তেহরান অতীতেও এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, তবে তারা কখনোই সেই হুমকি কার্যকর করেনি। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী বন্ধ হলে তা বৈশ্বিক বাণিজ্যকে নতুন সংকটে ফেলবে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের প্রভাব পড়বে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুল প্রতিবেদনে। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর উত্তেজনার আঁচ পড়েছে হরমুজ প্রণালীতে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সংকট। এরই মধ্যে জাহাজ চলাচলে তার প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার হরমুজ প্রণালী থেকে 2টি তেল পরিবহনের জাহাজ ফিরে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ বা চেক পয়েন্ট হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালীটি ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এবং এটি ওমান উপসাগর ও পারস্য সাগরকে সংযুক্ত করেছে। এই প্রণালীর সবচেয়ে সরু স্থান মাত্র 33 কিলোমিটার চওড়া, যার মধ্যে শিপিং লেন বা জাহাজ চলাচলের পথ মাত্র 3 কিলোমিটার প্রশস্ত। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটাই এই পথে তেল পরিবহনের উপর নির্ভরশীল। প্রতিদিন বিশ্বজুড়ে ব্যবহৃত তেল সরবরাহের 1/5 অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরল গ্যাস পরিবাহিত হয়। এমন পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালীকে শেষ পর্যন্ত অবরুদ্ধ করে দেয়, সেক্ষেত্রে গোটা বিশ্বেই জ্বালানির দাম আবার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই। এর মাঝেই বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শুরুর দিকে 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $79 উপরে উঠেছে। প্রণালীটি বন্ধ করে দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি চাপ দেওয়ার একটি উপায় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ফলে তেলের দাম বাড়বে, যা যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী দ্রুত মুদ্রাস্ফীতির কারণ হবে। তবে এটি ইরানের জন্য একটি চরম আত্মঘাতী অর্থনৈতিক পদক্ষেপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইরান নিজেও এই পথ ব্যবহার করেই তেল রপ্তানি করে। অন্যদিকে এই পদক্ষেপ বিশেষ করে চীনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কারণ ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% কিনে থাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি। মনিরুজ্জামান বাবু, ৭১। এবার অন্যান্য প্রসঙ্গ। সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। শুনানিতে সাবেক সিইসি বলেন, নির্বাচনে কারচুপির দায় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের। এদিকে আরেক মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জামিন না দিয়ে কারাগারে পাঠায় একই আদালত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2014 থেকে 24 পর্যন্ত 3টি প্রহসনের নির্বাচন করার এক মামলায় এদিন দুপুরে কড়া নিরাপত্তায় সাবেক সিইসি নুরুল হুদাকে আদালতে আনা হয়। তদন্ত কর্মকর্তা নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে
ন্যস্ত করেন। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়। সাবেক সিইসি বলেন, কারচুপির নির্বাচনের দায় রিটার্নিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর। তবে রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেন বলে দাবি করে আইনজীবীরা। 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং 16 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই নির্বাচন সংশ্লিষ্ট থাকেন, তার অধীনস্থ। এই কথাগুলো বিজ্ঞতালকে উনি বলেছেন, অর্থাৎ এককভাবে দায় নেওয়ার কোনো সুযোগ নেই। রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নাই। এই কথাটি উনি বিজ্ঞতালকে বলেছেন। সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। সে বিভিন্ন ডিসি এবং বিভিন্ন এসপি এবং টিএনও সহ সবাইকে, ওসি সবাইকে সে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে অর্থ যোগান দিয়েছিল। এদিকে আরেক মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের শুনানি হয়। শেরেবাংলা নগর থানায় করা একটি বিস্ফোরক মামলায় তুহিনকে জামিন দেয়নি আদালত। এই দুজনকে আদালত থেকে গারদখানায় নেওয়ার সময় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। তবে পুলিশের কড়া নিরাপত্তায় শেষ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সুমন তানভীর, ৭১, ঢাকা। যে কোনো মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যা হয়েছে তা কাম্য নয়। ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানাচ্ছেন শারমিন নীরা। পতন করতে গিয়ে শত শত ছাত্র জনতা হত্যা হয়েছে, এই স্বৈরাচারের স্রষ্টা হয়েছে উনি। রবিবার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে তার বাসভবনে হেনস্থা করে একদল উশৃঙ্খল জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়। পরে 2018 নির্বাচন নিয়ে বিএনপির এক নেতার করা মামলায় নুরুল হুদাকে গ্রেফতার দেখায় পুলিশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার 10 মাস পরেও মব সংস্কৃতি কেন বন্ধ হচ্ছে না প্রশ্ন ছিল পরিবেশ উপদেষ্টার কাছে। সব জায়গাতেই আমরা বলে যাচ্ছি, আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। সবকটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব। মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। এর আগে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে। দ্বীপটাকে প্রথমে বাঁচাবো, দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। কতগুলো আছে, এটা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। এবং আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই যখন আপনি একটা অর্থনৈতিক স্বার্থে আঘাত করবেন তখন অনেক ধরনের বক্তব্য হবে, সেটাই জনমনের প্রশ্ন। এই ধরনের জেনারেলাইজ কথা বলার সুযোগ কম। এদিকে সকালে গাজীপুরের কালিয়াকৌরের মৌচাকে হর্টিকালচার সেন্টারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে তিনি বলেন, নুরুল হুদার বাসায় রবিবার রাতে যা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে, এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জাহাঙ্গীর আলম আরও জানান, সাবেক আরেক সিইসি হাবিবুল্লাহ আওয়ালকে গ্রেফতারের যে খবর প্রচারিত হয়েছে তা সঠিক নয়। শারমিন নীরা, ৭১, ঢাকা। লন্ডন বৈঠকের মাধ্যমে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে গণফোরামের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোট আয়োজনে সব সংশয় কেটে গেছে বলেও দাবি করেন আমির খসরু। বলেন, নির্বাচনী তফসিল বা শিডিউল ঘোষণার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, বিএনপি মবের বিরুদ্ধে
শক্ত অবস্থানে রয়েছে, এখান থেকে সরে আসার সুযোগ নেই। দলের কেউ এর সাথে যুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গণফোরামের পর সন্ধ্যায় এনডিএফ এর সাথে বৈঠক করেন বিএনপি লিয়াজো কমিটি, যেখানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং বাংলাদেশের জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। কবে দেশে ফিরছেন তারেক রহমান? জনমনে হওয়া এমন প্রশ্নের উত্তর চমক হিসেবেই রাখতে চায় বিএনপি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দেশে ফেরার পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাদের মতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হলেই হতে পারে দীর্ঘ অপেক্ষার অবসান। আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলের শিকার হয়ে মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়া কারান্তরীণ হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপর 7 বছর ধরে লন্ডন থেকে বিএনপির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। 2018-তে রাতের ভোট আর 24-এর ডামি ইলেকশনকে কেন্দ্র করে দল ভাঙার চেষ্টা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার পাহাড়, বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সবকিছু উপেক্ষা করে তারেক রহমান দৃঢ়তার সঙ্গে আগের থেকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন বিএনপিকে। এখন যে সংস্কার নিয়ে এত আলাপ, প্রায় 3 বছর আগেই সেই রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনাও জাতির সামনে তুলে ধরেন তারেক রহমান। সবশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে রাজনীতির মূল কেন্দ্রে চলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন সবারই কৌতূহল, কবে দেশে ফিরছেন তারেক রহমান। আমাদের শুধু দলকে এগিয়ে নিয়ে যাবে না, দেশেরও একটা বিষয় আছে এখানে। সবাই, উনি তো আজকে ওনার ভাবমূর্তি জনগণের কাছে গ্রহণযোগ্যতা এত বেশি যে ওনাকেও দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দেশে ফেরা দরকার এবং সেদিক থেকে উনি দ্রুত ফেরার বিবেচনা করছেন। তফসিল ঘোষণা করার সময় 2-1 দিন আগে বা এই ধরনের একটা সময় তিনি আসবেন এবং তার উপস্থিতি দলকে উজ্জীবিত করবে এবং তিনি দেশে অত্যন্ত জনপ্রিয়। এখন তার উপস্থিতিতে বিএনপির তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে বিএনপির জন্য অনেক সহজ হবে। দলটির নেতারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার নিরাপত্তার বিষয়টিকেও হালকা করে দেখার সুযোগ নেই। ইতিমধ্যে তো আমরা দেখেছি যে একজন কুখ্যাত সন্ত্রাসীকে, পতিত স্বৈরাচার এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একটি বিশেষ মহল তাকে পাঠিয়েছিল তাকে হত্যা করার জন্যে। তো এটা কতটুকু সত্যি জানি না, বাট এটা এই ধরনের ঘটনা ঘটা বিচিত্র নয়, সেজন্য তাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এই কারণে তার ফিরতে একটু দেরি হচ্ছে, তবে তিনি অতি অল্প সময়ের মধ্যে আসবেন বলে আমরা বিশ্বাস করি। সব ঠিকঠাক থাকলে বেগম খালেদা জিয়া সম্প্রতি যে বাড়ির নামজারির কাগজ হাতে পেয়েছেন সেটিতেই উঠছেন তারেক রহমান। গুলশান অ্যাভিনিউর এই একতলা দালান বাড়িটি বেগম জিয়ার বাসভবন ফিরোজার পাশেই। শফিকুল হক, ৭১, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 2018 সালের জাতীয় নির্বাচনে কোন কোন কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তার তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। সেই সাথে নির্বাচনী অফিস ও কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যও চাওয়া হয়েছে। নির্বাচনকে প্রভাবিত করার মাধ্যমে এসব কর্মকর্তারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কিনা সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে 2014 ও 2024 সালের নির্বাচনে প্রভাব সৃষ্টিকারীদের বিষয়েও দুদক কাজ করছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক। জেমসন মাহবুবের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে ছিল প্রশ্নবিদ্ধ। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজের পক্ষে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার, আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিজের সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের পথ থেকে দূরে থাকে নির্বাচন কমিশন।
2014 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ অধিকাংশ দল। সেই নির্বাচনে বিনা ভোটে এমপি হন 153 জন। সবচেয়ে বিতর্কিত নির্বাচন ছিল 2018 সালের। রাতের ভোট নামে পরিচিত সেই নির্বাচনের আয়োজন করেন নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন, যার মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2024 সালের নির্বাচনে ছিল নতুন কারসাজি। নিজ দলের ডামি প্রার্থী দিয়ে ভোট সম্পন্ন করে আওয়ামী লীগ। বিতর্কিত এসব নির্বাচনের মাধ্যমে কারা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে সেটি অনুসন্ধানে গেল জানুয়ারিতে কাজ শুরু করে দুদক। গঠন করা হয় 5 সদস্যের কমিটি। 2018 সালের নির্বাচনে কয়টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে এবার নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে দুদক। দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অনুসন্ধান দল, নির্বাচন অফিস ও আরও অন্যান্য যেই প্রাসঙ্গিক দপ্তর রয়েছে সবগুলোতেই তারা পত্র যোগাযোগ করেছেন। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। দুদক মহাপরিচালক জানিয়েছেন, অনুসন্ধান কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ সহ যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে। খতিয়ে দেখা হবে নির্বাচনী কর্মকর্তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন কিনা। আমাদেরকে মনে হয় যে আমাদের যে অনুসন্ধান দল কাজ করছে, যে বিষয় নিয়ে তারা কাজ করছেন, সেই বিষয়ের সাথে যদি সম্পৃক্ত হয়ে আরও অন্যান্য কোনো বিষয় এটার সাথে আসে, তখন তাদের সুপারিশ এই বিষয়ে থাকবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তারের পর ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। জিমসন মাহবুব, 71, ঢাকা। 27 জুনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তাদের অভিযোগ, সংস্কারের সঠিক উদ্যোগ না নিয়ে এনবিআর চেয়ারম্যান দমন পীড়ন চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। রুহুল আমিনের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজস্ব ভবনে জড়ো হন এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। গায়ে কাফনের কাপড় জড়িয়ে নানা স্লোগানে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। এ সময় পুলিশের বাধার মুখেও পড়েন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। কর্মকর্তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এনবিআর সংস্কার কার্যক্রম সমন্বয়ে সম্প্রতি একটি কমিটি করা হলেও সেখানে সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি রাখা হয়নি, শুধু অনুগত কর্মকর্তাদের রেখেছেন চেয়ারম্যান। আন্দোলনে জড়িত কর্মকর্তাদের অন্যায়ভাবে বদলি করা হচ্ছে বলেও অভিযোগ করে পরিষদ। কর্মকর্তারা জানান, সংস্কার কার্যক্রম নিয়ে ঐক্য পরিষদকে এনবিআরে বসারও সুযোগ দেয়া হচ্ছে না। একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারী হিসাবে সুনাম রয়েছে এমন 5 জন কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তো আদেশে প্রাপ্য যোগদানকাল না দিয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরি বিধির সম্পূর্ণ পরিপন্থী ও অবৈধ। সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের বদলি আদেশ বাতিল করা, চেয়ারম্যানের অপসারণ সহ নানা দাবি জানানো হয়। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার, এর মধ্যে 6 জনকে ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তালিকা করা হয়েছে। তার মধ্যে এনবিআরের বর্তমান চেয়ারম্যান 3 নং ক্রমিকে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। দাবি আদায়ে 24 জুন দুপুর পর্যন্ত এবং 25 ও 26 জুন বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণাও দেয় ঐক্য পরিষদ। আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল করা না হলে, এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে। আন্দোলনরত কর্মকর্তারা বলেন, বাধা দেয়া হলেও আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে। রুহুল আমিন, 71, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার জলসীমা ও জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড কৌশলী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।
তিনি বলেছেন, জেলেরা মাঝে মধ্যে মিয়ানমার সীমান্তে চলে আসে, সেই অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির হাতে আটক হন। তবে সমঝোতার মাধ্যমে আবারও ছাড়িয়ে আনা হয়। তিনি আরও জানান, তাদের কঠোর অবস্থানের কারণে সুন্দরবন সীমান্তে আর পুশিন হচ্ছে না। নাদিয়া শারমিনের প্রতিবেদন। প্রশান্ত ভারত ও দক্ষিণ এই 3 মহাসাগর এবং তাসমান, প্রবাল, তিমুর আর আরাফুরা এই 4 সমুদ্রে ঘেরা দেশ অস্ট্রেলিয়া। চারপাশের এই বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা, মানব পাচার রোধ কিংবা সন্ত্রাস দমনে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি বর্ডার ফোর্স গড়ে তুলেছে দেশটি। অস্ট্রেলিয়ার এই বাহিনী এবার তাৎক্ষণিক তথ্য, জ্ঞান ও প্রযুক্তির বিনিময়ে হাতে হাত রেখে কাজ করতে চায় বাংলাদেশ কোস্টগার্ডের সাথে। অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ড ও জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্স এবং অপারেশন সার্ভেইন বর্ডার্সের কমান্ডারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সে কথাই জানালেন। It's a partnership, a relationship. We will cooperate to get after some of the quite significant transnational crimes. বাংলাদেশের পক্ষ থেকেও শেখার আছে শেখানোরও অনেক কিছু, জানান কোস্টগার্ড মহাপরিচালক। ভারতের পুশিন নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্তে নিজেদের শক্ত অবস্থানের কথাও। বাংলাদেশ কোস্টগার্ডের নিবিড় পর্যবেক্ষণ, সরব উপস্থিতি এবং কন্টিনিউয়াস উপস্থিতির কারণে আমরা সকল ধরনের পুশিন আমরা এটা আটকাতে সমর্থ হয়েছি এবং এটা কন্টিনিউ করবে। বাংলাদেশ মিয়ানমার জলসীমা এবং জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ডের কৌশলী ভূমিকার কথাও জানান তিনি। রেবেল গোষ্ঠী যেটা বলে আর কি, তাদের সাথেও খুবই সুন্দর একটা সমঝোতা মানে কি বলে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের লোকজন যখন ভুলক্রমে আমাদের সীমানা ছেড়ে ওই পারে চলে যায়, তখনই শুধু তাদেরকে আটক করা হচ্ছে। আমাদের দেশে সীমানার ভিতরে এ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ঘটবে না ইনশাল্লাহ। বহুল আলোচিত সেন্ট মার্টিন দ্বীপের বর্তমান হালচাল প্রসঙ্গেও কথা বলেন মহাপরিচালক। সেন্ট মার্টিনে কোনো সমস্যা নাই, এটা আমাদের আইল্যান্ড, এখানে আমাদের লোকজন বসবাস করছে, ওখানে কোনো ধরনের কোনো নিরাপত্তামূলক কোনো থ্রেট নাই, কোনো কিছুই নাই। সেন্ট মার্টিন আইল্যান্ড সহ পার্শ্ববর্তী এলাকায় যারা অবস্থান করছেন তাদের যাতে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেটা আমরা এনশিওর করে যাচ্ছি। তিনি জানান, কোস্টগার্ডের আওতাধীন বঙ্গোপসাগর সহ অভ্যন্তরীণ জলসীমার নিরাপত্তা ও পাচার রোধে কাজ করছে বাহিনীটি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।